প্রত্যেক রবিবার সকালবেলা এই সময়টায় শান্তনুদে যা করে থাকে আজও তাই করছে। আলুর দম দিয়ে ফুলকো লুচি খেতে খেতে সারা সপ্তাহের কাগজের ওয়ার্ড জ্যাম্বল সার্ভ করা ওর একটা নেশা। ব্যাট হাতে খেলতে যাচ্ছিল পল্টু। টেলিফোনটা বেজে উঠতেই ব্যাটটা দেয়ালে হেলান দিয়ে রেখে শান্তনুদার দিকে একবার তাকিয়ে বলে উঠল, নাও ধরো গিয়ে, দেখো আবার কোন সিংহানিয়া না হিঙ্গরানি ফোন করল। তুই ধর, কাগজ থেকে মুখ না তুলেই বলল শান্তনুদা। তারপর পল্টুর সঙ্গে চোকাচুকি হতেই উঠে গিয়ে রিসিভারটা ধরল। 3 মিনিটের মধ্যে 5টা হ্যাঁ আর 2টো না ছাড়া আর মাত্র 2টো কথাই শান্তনুদার মুখ থেকে শোনা গেল। এক কত বড় ডায়েরি, আর আধ ঘন্টার মধ্যে। শেষ কথাটা শোনার সঙ্গে সঙ্গে পল্টু সিদ্ধান্ত নিয়ে নিল আজ আর খেলতে যাবে না। বেশ জমাটি একটা রহস্যের আঁচ পেয়ে চুপচাপ ব্যাটটা নিয়ে শ্যাডো প্র্যাকটিস করতে শুরু করে দিল। আধ ঘন্টার মধ্যে লাল মারুতি থেকে যিনি নামলেন তার বয়স 36-এর বেশি বলে আন্দাজ করা শক্ত। ফুট 6 লম্বা, প্যান্ট শার্ট পরা, চোখা নাক আর দাড়ি গোঁফ কামানো ফর্সা মুখ। নমস্কার, আপনি? শান্তনু মজুমদার। আপনি নিশ্চয়ই হিমানিশ ঠাকুর? বলুন কিভাবে আপনার উপকার করতে পারি। উপকার মানে আমার সমস্যাটা যদি আগে বলে নিই তাহলে, কিন্তু ব্যাপারটা একটু প্রাইভেটলি। আরে স্বচ্ছন্দে বলতে পারেন, ওর সামনে আমার ভাই, অ্যাসিস্ট্যান্টও বটে। ধন্যবাদ। সমস্যাটা হলো একটা ফোলিও ব্যাগ নিয়ে, মানে আমারই ব্যাগ। গতকাল সকালবেলা ব্যাংকের লকারে গিয়েছিলাম। ধর্মতলা থেকে আসার সময় ব্যাগটা হারিয়ে যায়। বোধহয় বাসেই ফেলে এসেছিলাম। লোকাল থানায় একটা ডায়েরিও করেছিলাম। আজ সকালে দেখি এক ভদ্রলোক, আমার অপরিচিত, ব্যাগটা ফেরত দিতে এসেছেন। তবে তো সমস্যার সমাধান হয়েই গেল। সমস্যার সিকি ভাগও তো এখনো বলিনি স্যার। ভদ্রলোকও ব্যাগটা পেয়েছেন অত্যন্ত রহস্যজনকভাবে। আপনার ঠিকানা পেলেন কোত্থেকে? সেটাই তো রহস্য। ভদ্রলোকের নাম রবীন্দ্রনাথ পুততুণ্ডু, থাকেন 48G বনমালী নস্কর রোড, কলকাতা 60-এ। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে তিনি জানতে পারলেন যে এক ভদ্রলোক তার কাজের লোকের হাতে ব্যাগটা দিয়ে গেছেন। ব্যাগের ভেতর নাকি রবীন্দ্রনাথ পুততুণ্ডুর ভিজিটিং কার্ড ছিল। সেখান থেকেই ভদ্রলোক ঠিকানা সংগ্রহ করেছেন। শান্তনুদা কাগজটা একপাশে সরিয়ে রেখে বলল, দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে বলুন, সব গুলিয়ে যাচ্ছে। মিস্টার পুততুণ্ডু আপনার ঠিকানা পেলেন কোত্থেকে? সেও এক অদ্ভুত যোগাযোগ। রবীন্দ্রবাবুর কাজের লোক ভেবেছিল ওটা সত্যি সত্যি তার মনিবের ব্যাগ, তাই সে সরল বিশ্বাসে ব্যাগটাকে ঘরে তুলে রেখেছিল। তাছাড়া ভদ্রলোকের হাতে ওর মনিবের ভিজিটিং কার্ড দেখে ওর মনে আর কোনো সন্দেহই দেখা দেয়নি। এদিকে ব্যাগের ভিতর অন্যান্য জিনিসের সঙ্গে আমার ঠিকানা লেখা ভিজিটিং কার্ড দেখে রবীন্দ্রবাবু আমার কাছে চলে আসেন। কি কি ছিল ব্যাগের ভেতরে? সব ঠিকঠাক পেয়েছেন তো? অবিশ্বাস্য, কিছু দামি গয়না ছাড়াও 1000 ক্যাশ ছিল। সব ঠিকঠাক আছে। নেই শুধু একটা সামান্য তুচ্ছ জিনিস, যেটার জন্য আপনার কাছে আসা। পুলিশকে আমি অবশ্য কাল বিকেলেই জানিয়ে দিয়েছি যে ব্যাগটা পাওয়া গেছে। আপনার তুচ্ছ জিনিসটা কি জানতে পারি মিস্টার ঠাকুর? বলতেও সংকোচ হচ্ছে। আমার ব্যাগের ভিতর একটা পকেট ডায়েরি থাকে। তার শেষ পাতাটা, মানে 31 ডিসেম্বরের পাতাটা শুধু অদৃশ্য। আমার মনে হচ্ছে ওটার মধ্যে একটা রহস্যের গন্ধ লেগে আছে। আমি অবশ্য পুলিশকে এ ব্যাপারটা বলিনি। আপনি যদি এই ছেঁড়া পাতার রহস্য সমাধান করতে পারেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকব। আপনার যথাযোগ্য পারিশ্রমিকও আমি দেব। কিন্তু পকেট ডায়েরির একটা সাদা পাতার জন্য আপনি এতটা আপসেট হচ্ছেন কেন আমি বুঝতে পারছি না মিস্টার ঠাকুর। না, একেবারে সাদা পাতা নয়। শেষ পাতাটায় আমার বাবার এক বন্ধুর ঠিকানা লেখা ছিল। খুব জরুরি, অথচ আমার মনেও নেই। তাছাড়া এই ব্যাগ ফেরত পাওয়ার রহস্যটাও সমাধান করা দরকার। আপনি প্লিজ চেষ্টা করে দেখুন। আমার বিশ্বাস আপনি পারবেন। কথা দিতে পারছি না, আপনার ঠিকানাটা রেখে যান, পরে যোগাযোগ করবেন। বাই দ্য ওয়ে, মিস্টার পুততুণ্ডুর কাছে যে ভদ্রলোক আপনার ব্যাগটা দিয়ে গিয়েছিলেন তার ঠিকানাটা আছে আপনার কাছে? সরি মিস্টার মজুমদার, ওটা নোট করতে একদম ভুলে গেছি। ঠিক আছে, অসুবিধা নেই।
আমি তাহলে আজ আসি? ঠিকানা রেখে গেলাম, প্রয়োজনে ফোন করবেন। ভদ্রলোক চলে যেতেই পল্টু বিড়বিড় করে টেবিলে রাখা ভিজিটিং কার্ডটা পড়ে ফেলল। রোববারের সকাল, বাড়িতে পেতে অসুবিধা হলো না। বয়স 50-এর নিচে, ব্যাচিলার। বাড়িতে দ্বিতীয় লোক বলতে কর্মচারী দিলীপ। বিশ্বাসী, বহুদিন কাজও করছে। প্রাথমিক পরিচয়ের পর শান্তনুদা বলল, দেখুন মিস্টার পুতুতুন্ডু সম্পূর্ণ অপরিচিত কোনো লোকের দামি গয়না, টাকা সমেত ব্যাগ যিনি ফেরত দিয়ে আসতে পারেন তার সম্বন্ধে বেশি জানতে চাওয়াটা শোভন নয়। এখন প্রশ্ন হলো, আরেকজনের ব্যাগ আপনার মনে করে যিনি দিয়ে গেলেন তিনি কে? সম্ভবত একজন বিজনেসম্যান। আমার কাজের লোকের কাছে তিনি একটা কার্ড দিয়ে গেছেন। দাঁড়ান, দেখাচ্ছি। পুতুতুন্ডু মশাই কার্ডটা এনে শান্তনুদাকে দিলেন। তাতে লেখা, গিরিরাজ কোঠারি, 272 চেতলা রোড, ক্যালকাটা 27। শান্তনুদার হাত থেকে কার্ডটা নিয়ে এপিটোপিট ভালো করে দেখে পল্টু ফিসফিস করে বলল, কোনো ফোন নম্বর নেই? বিজনেসম্যান যখন, ফোন নম্বর থাকাটাই স্বাভাবিক। শান্তনুদা একটু মুচকি হেসে কার্ডটা ওর হাত থেকে নিয়ে বলল, ভদ্রলোকে চেনেন নাকি? চেনা তো দূরের কথা, কোনোদিন নামই শুনিনি। আচ্ছা মিস্টার পুতুতুন্ডু, একটা ব্যাগের মধ্যে দুজন লোকের ভিজিটিং কার্ড থাকাটা আপনার কাছে অস্বাভাবিক বলে মনে হয়নি? তাছাড়া যদি কেউ ব্যাগটা কুড়িয়ে পেয়ে থাকে তবে হয় সে পুলিশে জমা দেবে, না হয় উপযুক্ত প্রমাণের বিনিময়ে সঠিক মালিককে ফিরিয়ে দেবে। এটাই স্বাভাবিক নয় কি? আপনার কি মনে হয়? দেখুন, আমি গান বাজনা নিয়ে থাকি, এত কিছু তলিয়ে দেখিনি কখনো। আচ্ছা, হিমানীশ ঠাকুর ভদ্রলোককে আপনার কেমন মনে হলো? 5 মিনিটের পরিচয় যতটা বোঝা যায় তাতে তো ভালো বলেই মনে হলো। তাছাড়া শিক্ষিত লোক, নিশ্চয়ই জেনুইন। আপনাকে একটা কথা বলে দেওয়াই ভালো মিস্টার পুতুতুন্ডু। হিমানীশ ঠাকুরের ব্যাগ থেকে একটা জিনিস খোয়া গিয়েছে বলে উনি জানিয়েছেন এবং সেটা উদ্ধার করার দায়িত্ব দিয়েছেন আমার ওপর। জিনিসটা হলো, ওর ব্যাগের ভিতর যে পকেট ডায়েরিটা ছিল তার শেষ অর্থাৎ 31 ডিসেম্বরের পাতাটা কেউ ছিঁড়ে নিয়েছে। এ ব্যাপারে যদি আপনি কিছু সাহায্য করতে পারেন ভালো হয়। আমার ঠিকানা আর ফোন নম্বর দিয়ে গেলাম, প্রয়োজন হলে বিরক্ত করব। আচ্ছা, আসছি। হ্যাঁ। রাস্তায় বেরিয়ে পল্টু জিজ্ঞেস করলো, গিরিরাজ কোঠারির বাড়িতে কি এখনই যাবে না বিকেলে? বিকেলে। তুই বরং একটা অটো নিয়ে বাড়ি চলে যা, আমি যাচ্ছি আধ ঘন্টার মধ্যে। 272 নম্বর চেতলা রোডে যাকে পাওয়া গেল তার পদবি না বলে দিলে অবাঙালি ভাবার কোনো কারণ নেই। প্রদীপ কুমার কেডিয়া 100% বাঙালি। 3-4 পুরুষ এখানেই আছে। ওর কাছ থেকে গিরিরাজ কোঠারি সর্বস্ব যেটুকু জানা গেল তা হচ্ছে দুজনেই রাজস্থানের ঝুনঝুন জেলার লোক। বংশ পরস্পরায় ছাপা শাড়ির এক্সপোর্ট বিজনেস। দুই পরিবারের মধ্যে বহুদিন বন্ধুত্ব। কথার ফাঁকে ফাঁকে শান্তনুদা ঘরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। 3 কামরার ফ্ল্যাট, একতলায় সুন্দর চিমচাম সাজানো ড্রয়িং রুম, এক কোণে একটা পুরনো আমলের লোহার সিন্দুক। টেবিলে একটা ফটো স্ট্যান্ডের দিকে আঙুল দেখিয়ে শান্তনুদা জিজ্ঞেস করল, আপনার সঙ্গে ওই ভদ্রলোকটিকে মিস্টার কেডিয়া? আরে ওই তো গিরিরাজ, আমরা দুজনে জিগরি দোস্ত ছিলাম। ছিলাম মানে? এখন তিনি কোথায়? বছর 2 আগে একটা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব অ্যাডভেঞ্চার পছন্দ করত। নিজে গাড়ি চালিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার পথে খাদে পড়ে যায়। খবর পেয়ে কলকাতা থেকে গিয়ে দেখি গোটা শরীরটা তালগোল পাকিয়ে গেছে। মাথাটা থেততে গিয়ে কিছু চেনার উপায় নেই। কেবলমাত্র পোশাক আর জুতোর সাহায্যে শনাক্ত করেছিলাম। গাড়ির নম্বর প্লেটটা অবশ্য হেল্প করেছিল। আপনাদের মধ্যে রিলেশন কেমন ছিল জানতে পারি কি? বরাবরই ভীষণ কার্ডিয়াল ছিল, তবে শেষের দিকে দেখতাম ও আমাকে আগের মতো ট্রাস্ট করতে পারছিল না। আমার বিজনেস পার্টনার ছিলাম, কিন্তু একদিন আমি বুঝতে পারলাম ও আমার কাছে কিছু লুকোচ্ছে। এই সিন্দুকটা কি আপনার বাবার? না, এটা আমাদের ফার্মের সম্পত্তি ছিল। গিরিরাজ মারা যাওয়ার পর ওটা আর খোলা হয়নি, সেই থেকে পড়ে আছে। কারণ? পল্টু খুঁটিয়ে খুঁটিয়ে সিন্দুকটা দেখছিল। কেডিয়া নিষ্ক্রিয়ভাবে বলতে লাগলো, ওটাতে একটা কম্বিনেশন লক আছে। কম্বিনেশন নম্বরটা আমরা দুজনের কাছে নোট করে রেখেছিলাম। গিরিরাজ মারা যাওয়ার কয়েকদিন আগে আমার নম্বরটা হারিয়ে যায়, আর গিরিরাজের নম্বরটা থাকতো ওর মানি ব্যাগে। এমনই দুর্ভাগ্য যে ওর ডেড বডি থেকে মানি ব্যাগটাও রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। আচ্ছা, এই সিন্দুকটার মধ্যে কি আছে?
এটা কি কোনোদিন খোলা হবে না? জানেন তো, আমরা মারোয়ারি ফ্যামিলির ছেলে, ওটার মধ্যে কিছু মূল্যবান জুয়েলারি আর প্রপার্টির দলিল আছে। গিরিরাজ মারা যাওয়ার পর আমি কোর্টের শরণাপন্ন হয়েছিলাম। কোর্টের রায় অনুযায়ী মারা যাওয়ার 2 বছরের মধ্যে ওর কোনো উত্তরাধিকারী যদি ক্লেম না করে তবে আমি ওটাকে ভেঙে খুলতে পারি। আগামীকাল 31 ডিসেম্বর রাত 12টায় 2 বছর পূর্ণ হচ্ছে। সবশেষে আর একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? না না, মনে করার কি আছে, তদন্তের খাতিরে। আপনি হিমানীশ ঠাকুর বা রবীন্দ্রনাথ পুততুণ্ড বলে কাউকে চেনেন? প্রথম জনের নামই শুনিনি, দ্বিতীয় জনের নামটা শোনা শোনা। কি করে বলুন তো? গানের আর্টিস্ট কি? এক্স্যাক্টলি, চেনেন নাকি? মাস 6 আগে একটা মিউজিক কনফারেন্সে আলাপ হয়েছিল, তবে গত 2-3 মাসের মধ্যে আর হয়নি। খুব ভালো লোক। আচ্ছা, আজ তাহলে উঠি মিস্টার কেডিয়া। আপনাকে একটা কথা বলা খুব জরুরি বলে মনে হচ্ছে, একটু সাবধানে থাকবেন। মনে হচ্ছে আপনার কোনো বিপদ হতে পারে। আপনি বসে অন্তর্যামী নাকি? একেবারে আমার মনের কথাটা বলে ফেললেন। কয়েক মাস ধরে বুঝতে পারছি কেউ আমাকে দিনরাত ছায়ার মতো অনুসরণ করছে। আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। নির্ভয় থাকুন, সেরকম কোনো ক্ষতি হবে না। ট্যাক্সিতে পল্টু জিজ্ঞেস করল, আচ্ছা এমনও তো হতে পারে পুতুতুণ্ড ডায়েরির পাতাটা ছিঁড়ে নিয়ে গয়না টয়না সমেত ব্যাগ ফেরত দিয়ে নিজের সততা প্রমাণ করার চেষ্টা করছে এবং নিজেকে নির্দোষ এস্টাবলিশ করে গিরিরাজ কোঠারির ওপর সব দোষ চাপানোর চেষ্টা করছে। আমার মনে হয় গিরিরাজ কোঠারির নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে পুতুতুণ্ড সবাইকে বিভ্রান্ত করতে চাইছে। তোর বিশ্লেষণ কারেক্ট, তবে সব অনুমানের সত্যতায় নির্ভর করছে হিমানীশের ডায়েরির শেষ পাতার কি ছিল তার উপর। আমার মনে হয় এটাই রহস্যের কেন্দ্রবিন্দু এবং আমি 100% নিশ্চিত যে ব্যাগ পাওয়া এবং ফেরত দেওয়ার ব্যাপারে পুতুতুণ্ড সম্পূর্ণ সত্যি কথা বলেনি। কিন্তু কেন? রাত্রিরে খাবার সময় পল্টু জিজ্ঞেস করলো, এবার নিউ ইয়ার্স ইভ সেলিব্রেশন হচ্ছে না তাহলে? কেন না হওয়ার কারণ? কারণ তুমি তো এই কেসটার ব্যাপারে এতটাই অ্যাবসার্ট হয়ে গেছো যে অন্য কিছু ভাবতেই পারছো না। ঠিক আছে, এখন শুয়ে পড়, আমার কিছু পড়াশোনা আছে, কাল সকালে কথা হবে। গুড নাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে শান্তনুদার কথা মতো 9টার মধ্যে সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেল টেলিফোনে। লোকাল থানার ওসি মিস্টার রক্ষিত, সাব ইন্সপেক্টর মিস্টার বিশ্বাস এবং আরও কিছু গণ্যমান্য লোক ছাড়াও মিস্টার কেডিয়া এবং মিস্টার পুতুতুণ্ডুকেও আসতে বলা হলো। কেবল হিমানীশ ঠাকুর জানালেন যে উনি আসতে পারবেন না, কারণ আজই রাজধানী এক্সপ্রেসে ওকে দিল্লি যেতে হবে। বিকেল 4টেই ট্রেন। আন্তরিক দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন। ড্রয়িং রুমের মাঝখানে বিশাল টেবিল, চারপাশে চেয়ার। 9টার আগেই প্রায় সবাই এসে গেছেন, কেবল কেডিয়া আর পুতুতুণ্ডু ছাড়া। 9:30 মিস্টার পুতুতুণ্ডু এসেই দেরির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, মিস্টার কেডিয়ার বাড়ির দিক থেকেই আসছিলাম সন্ধ্যের সময়, দেখলাম বাইরের দরজায় তালা দেওয়া, হয়তো কোথাও গেছেন। টেলিফোনটা বাজতেই শান্তনু রিসিভারটা তুলল। মিনিটখানে কথার ফাঁকে শুধু একটা বাক্যই সবাই শুনতে পেল, ঠিক আছে আপনি বাড়ি ফিরবেন ঘন্টাখানেকের মধ্যেই চলে আসুন, সাবধানে আসবেন, কোনো অসুবিধা হলে ফোন করবেন। 15 মিনিটের মধ্যে আবার যে ফোনটা এলো সেটা অ্যাটেন্ড করে রিসিভারটা রেখে শান্তনুদা মিস্টার রক্ষিতের দিকে তাকিয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে, যেটা আশঙ্কা করেছিলাম তাই হলো। প্রদীপ কেডিয়া সন্ধ্যের সময় ঘন্টা 2-এর জন্য সল্টলেকে ওর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সময়ের মধ্যে পেছনের দরজা ভেঙে কেউ বাড়িতে ঢুকে সিন্দুক খুলে সর্বস্ব নিয়ে গেছে। সবথেকে আশ্চর্যের ব্যাপার, সিন্দুকটা অক্ষত আছে, অর্থাৎ কেউ ওটাকে খুলে জিনিসগুলো হাতিয়ে নিয়ে গেছে। আরও একটা ব্যাপার ঘটেছে, একটা পকেট ডায়েরি 31 ডিসেম্বরের পাতা পাওয়া গেছে সিন্দুকের ভেতরে। ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। পুতুতুণ্ডুকে বেশ চঞ্চল এবং নার্ভাস লাগছিল। মিস্টার রক্ষিতের সঙ্গে একান্তে কিছু কথা বলার পর শান্তনুদা সকলকে শুনিয়ে বলল, আপনি এদের সবাইকে নিয়ে এক্ষুনি কেডিয়ার বাড়িতে চলে যান, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। শান্তনুদা টেলিফোনের ডায়াল ঘোরাতে ঘোরাতে মিস্টার রক্ষিতের জিপ স্টার্ট দিয়ে নিল। প্রদীপ কেডিয়ার ড্রয়িং রুমে বসে কথা হচ্ছিল চা খেতে খেতে। সিন্ধুক এবং ডায়েরির পাতা খুঁটিয়ে দেখার পর শান্তনুদা চেয়ারে বসে বলল, মিস্টার কেডিয়ার সঙ্গে প্রথম দিন কথা বলেই আমি বুঝতে পেরেছিলাম যে সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু হচ্ছে এই সিন্ধুক, যেটা 31 ডিসেম্বর রাত 12টার পর প্রদীপবাবুর অধিকারে চলে যাবে। সবাই একটু নড়ে চড়ে বসল। শান্তনুদা আবার শুরু করল, মিস্টার পুতুতুণ্ডু শিল্পী মানুষ, ভীষণ ধর্মভীরু,
তাই উনি যখন আমাকে গিরিরাজ কোঠারির কার্ডটা দেখালেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম উনি কোনো তথ্য গোপন করার চেষ্টা করছেন, এবং সেটা ভয়ে। আচ্ছা মিস্টার পুতুতুন্ডু, গিরিরাজ কোঠারিকে আপনি কোনোদিন দেখেননি, স্বভাবতই ওর নামটা আপনার অজানা থাকতেই পারে, কিন্তু 272 নম্বর চেতলা রোডের ঠিকানাটা যে আপনার ভীষণ চেনা এবং ওখানেই আপনি একাধিকবার গেছেন প্রদীপবাবুকে গান শোনাতে, সেটা আপনি আমার কাছে গোপন করেছেন। দ্বিতীয়ত, হিমানস ঠাকুরের পকেটের ডায়েরির শেষ পাতার একটি ঠিকানা দেখে সেটা টুকে রেখেছিলেন এই ভেবে যে ওটা ও কোঠারি অ্যান্ড কেডিয়ার বন্ধ সিন্দুক খোলার ব্যাপারে হেল্পফুল হলেও হতে পারে। প্রচণ্ড বিস্ময়ে সবাই পুতুতুন্ডুর মুখের দিকে তাকিয়ে আছে। উনি কি একটা বলতে যাচ্ছিলেন, থামিয়ে দিয়ে শান্তনুদা বলল, দাঁড়ান, আমি শেষ করিনি। 31 ডিসেম্বরের মধ্যরাতের পরে যে সিন্দুকটা পুরোপুরি প্রদীপবাবুর মালিকানায় চলে যাবে সেটা আপনিও জানতেন, কিন্তু তালার কম্বিনেশন নম্বরটা আপনার জানা ছিল না। তা সত্ত্বেও আপনি আজ সন্ধ্যাবেলা একটা ভুল খবর পাঠিয়ে কেডিয়াকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে সিন্দুক খোলার চেষ্টা করার কথা ভেবেছিলেন। অ্যাম আই কারেক্ট মিস্টার পুতুতুন্ডু? পুতুতুন্ডু কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইলেন। বাইরে একটা গাড়ির শব্দ হতেই শান্তনুদা উঠে বারান্দায় গেল। সবাইকে হতচকিত করে দিয়ে দুজন ভদ্রলোকের সঙ্গে ঘরে ঢুকলেন হিমানিস ঠাকুর। শান্তনুদা বলল, কি মিস্টার ঠাকুর, দিল্লি যাওয়া ক্যান্সেল করেছেন নাকি? অন্য কোথাও প্রোগ্রাম ছিল? তারপর ওর উত্তর শোনার অপেক্ষা না করেই বলল, আপনারা শুনে হয়তো অবাক হবেন, হিমানিসবাবু এই সিন্দুক রহস্যের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। আসলে সিন্দুকের খবরটা উনিও জানতেন এবং প্রদীপ কেডিয়াকে ফাঁকি দিয়ে সিন্দুকের সমস্ত হস্তগত করতে চেয়েছিলেন, কারণ যেভাবেই হোক কম্বিনেশন নম্বরটা ওর জানা ছিল। হিমানিস ঠাকুর উত্তেজিত হয়ে বললেন, আপনি এসব কি বলছেন মিস্টার মজুমদার? আমার ডায়েরির শেষ পাতাটা হারিয়ে যাওয়ার জন্য আপনাকে তদন্ত করতে বলেছিলাম, কারণ ওটা আমার কাছে অত্যন্ত জরুরি ছিল। নিশ্চয়ই আমার ব্যাগটা যে হারিয়ে যাবে এবং ফেরত পাওয়ার পর ডায়েরির শেষ পাতাটা যে কেউ ছিঁড়ে নেবে সেটা আমি ভাবিনি। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না মিস্টার হিমানিস ঠাকুর, ওরফে গিরিরাজ কোঠারি। সকলের চোখ চকচক করে উঠল। একটা গুঞ্জন শোনা গেল। আপনাদের অনেকের হয়তো মনে আছে, 2 বছর আগে অর্থাৎ 1 জানুয়ারি 1991 সমস্ত দৈনিক কাগজে একটা চাঞ্চল্যকর খবর ছিল যে কলকাতার এক মর্গ থেকে একটা মৃতদেহ চুরি গেছে। এখনও তার কিনারা হয়নি। যদি বলি গিরিরাজ কোঠারি মারা যাননি, মগ থেকে চুরি করা মৃতদের গায়ে গিরিরাজের পোশাক পরিয়ে মুখটা থেঁতলে বিকৃত করে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে লোকচক্ষে গিরিরাজকে মৃত সাব্যস্ত করে দিয়ে কেডিয়া অ্যান্ড কোঠারির সমস্ত সম্পত্তি হাত করতে চেয়েছিলেন, তাহলে কি আপনি অস্বীকার করবেন মিস্টার ঠাকুর? আপনার এসব অলিক কল্পনাপ্রসূত কথার কোনো উত্তর আমি দেব না। কি প্রমাণ আছে আমার বিরুদ্ধে? অযথা উত্তেজিত হব না মিস্টার কোঠারি। গত 2 বছর ধরে আপনার সমস্ত কাজকর্মের একটা ছক যদি আমি এঁকে ফেলি এবং সেটাকে প্রজেক্ট করি, তাহলে ব্যাপারটা এই রকম দাঁড়ায়। প্রদীপ কেডিয়ার সঙ্গে বুদ্ধিতে আপনি কোনোদিনই পেরে উঠতেন না, তাই চেয়েছিলেন কেডিয়া অ্যান্ড কোঠারি ফার্মের সমস্ত সম্পত্তি ছলে বলে কৌশলে হস্তগত করবেন। নকল অ্যাক্সিডেন্টে গিরিরাজ কোঠারিকে লোকসম্মুখে মৃত প্রমাণিত করার পর প্লাস্টিক সার্জারির সাহায্যে মুখের চেহারা পাল্টে নাম নিলেন হিমানিস ঠাকুর। তারপর এখানে এসে ফ্ল্যাট কিনলেন। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে গিরিরাজ এবং হিমানিস দুটো নাম সমার্থক। গিরিরাজ কোঠারির ভিজিটিং কার্ডে কোঠারি বানান ছিল KOTHARE, আর আপনার ভিজিটিং কার্ডে ঠাকুর বানান ছিল THAKORE। শুধু লেটারগুলো উল্টে পাল্টে দিলেই এটা সম্ভব হয়। সিন্ধুকের তালার কম্বিনেশনটা চমৎকারভাবে লিখে রেখেছিলেন ডায়েরির শেষ পাতার পিনকোডের মধ্যে। আসলে পিনকোড নম্বরটাই হলো কম্বিনেশন নম্বর। আপনার উপস্থিতি যে প্রদীপ কেডিয়া আঁচ করতে পেরেছেন সেটা আপনি জানতে পেরেছিলেন, তাই নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্য মিস্টার পুতুতুন্ডুর ঘাড়ে ডায়েরির পাতাটা চুরি করার দায় চাপাবার চেষ্টা করেছিলেন। আপনার পরিকল্পনা ছিল 31 ডিসেম্বরের আগেই সিন্ধুক খুলে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে রাতের প্লেনে দেশের বাইরে চলে যাবেন। সেই মতো আজ সন্ধেবেলা যখন প্রদীপবাবুর বাড়িতে ছিলেন না, তখন সিন্ধুক থেকে মালপত্র বের করে সেখানে ডায়েরির ছেঁড়া পাতাটা রেখে যান, যাতে পুলিশ মনে করে যে লোক ব্যাগটা আপনাকে ফেরত দিয়েছে সেই পাতাটা ডায়েরি থেকে ছিঁড়ে নিয়েছে। সেক্ষেত্রে রবীন্দ্রনাথ পুতুতুন্ডুর ওপর সন্দেহ হওয়াটা আশ্চর্য নয়। একটু আগে
প্রদীপ কেডিয়া যখন আমাকে খবর দিলেন যে উনি বাড়ি এসেছেন সিন্দুক খোলা, তখনই আমি মিস্টার রক্ষিতকে এখানে পাঠিয়ে দিই আর এয়ারপোর্টে ফোন করে দিই আপনাকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসার জন্যে। আপনি যে দুবাই যাবার জন্য আজকেই প্লেনের টিকিট বুক করেছেন এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আমি আগেই জেনেছি। সরি মিস্টার কোঠারি। প্রদীপ কেডিয়া বিনীতভাবে বললেন, ঠিক আছে মিস্টার মজুমদার, ফার্মের 50% পার্টনার হিসেবে অর্ধেক আমি আর ওর নামে ট্রান্সফার করে দেব। আমি ডিসিশন নিয়েছি আর বিজনেস করব না। বাবা, এতদিনে ভারমুক্ত হলাম। এখনো হননি মিস্টার কেডিয়া। চায়ের কাপটা টেবিলে রেখে শান্তনুদা বলল, আপনার তুখোর বুদ্ধি দুটো জায়গায় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এক, নিজের সিন্ধুকের কম্বিনেশন নম্বর কারো কাছ থেকে হারিয়ে যাবে বা সিটিতে থাকবে না, এটা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়, গোয়েন্দা বা পুলিশের কাছে তো নয়। আর দুই, গিরিরাজ যে মরেনি এবং হিমানিসি যে গিরিরাজ স্যার, সেটা আপনি বুঝতে পেরেছিলেন হিমানিসের আচরণ, গলার আওয়াজ এবং বিশেষ করে কথা বলার সময় ওর বাঁ হাতের আংটি নিয়ে নাড়াচাড়া করার মুদ্রাদোষ থেকে। অথচ আপনি আমাকে বলেছিলেন আপনি হিমানিস ঠাকুরের নামই শোনেননি। তারপর আপনি যখন বললেন কেউ আপনাকে ছায়ার মতো দিনরাত্রি অনুসরণ করছে, তখন আর আমার অঙ্কটা মেলাতে দেরি লাগেনি। প্রদীপ কেডিয়াকে খুব নার্ভাস লাগছিল। বিমর্ষভাবে বললেন, ইউ আর ভেরি কারেক্ট মিস্টার মজুমদার, তবে আমি তো আমার শেষ স্যাক্রিফাইস করলাম গিরিরাজের ফেভারে। লেট হিম এনজয়। বেশি চালাক সাজার চেষ্টা করবেন না মিস্টার কেডিয়া। শান্তনুদার এরকম তেজি কণ্ঠস্বর পল্টু বেশি শোনেননি। ইস্পাত কঠিন গলায় শান্তনুদা বলে চলেছে, মিস্টার কোঠারি, সিন্ধুকের ভেতর থেকে যা পেয়েছেন সেগুলো ডাস্টবিনে ফেলে দিন। কোনো মূল্য নেই ওগুলোর, সব জাল। আপনি সিন্ধুক খোলার 2 ঘন্টা আগেই যিনি সিন্ধুক খুলে মালপত্র বের করে সল্টলেকের ফ্ল্যাটে রেখে এসেছেন, তিনি আর কেউ নন মহামান্য প্রদীপ কুমার কেডিয়া। ইস কাউন্ড্রেল বলে গিরিরাজ চেয়ার ছেড়ে কেডিয়ার দিকে উঠে আসতেই মিস্টার রক্ষিতের নির্দেশে সাদা পোশাকের পুলিশ তাদের কর্তব্য পালন করল। শান্তনুদা পল্টুর পিঠে হাত রেখে বলল, চল, খাবারগুলো বোধহয় ঠান্ডা হয়ে গেল। পল্টু হচ্চকিত হয়ে ঘোর লাগা অবস্থায় জিজ্ঞেস করল, মিস্টার পুতুতুন্দুর বাড়িতে গিরিরাজ কোঠারির কার নিয়ে হিমানিস ঠাকুরের ব্যাগটা তাহলে কে পৌঁছে দিয়েছিল? গিরিরাজ কোঠারি ওরফে হিমানিস ঠাকুর। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।